হ্যালো। হ্যালো। হ্যাঁ, আমাকে শুনতে পাচ্ছ মিনহাজুল? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি ম্যাম। হ্যাঁ হ্যাঁ, মিনহাজুল আমাকে শুনতে পাচ্ছ? জি ম্যাম। জি জি ম্যাম। হ্যাঁ, এখন আমরা ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্র পড়াবো আমরা। দ্বিতীয় পত্র জি প্রথম অধ্যায়। দ্বিতীয় পত্র প্রথম অধ্যায়। জি ম্যাম। চতুর্থ পাঠ। অধ্যায়। চতুর্থ হ্যাঁ, পাঠ। প্রথম অধ্যায়ে আমরা আজকে পড়বো পাঠ চতুর্থ পাঠ। চার। পাঠ 5। জি জি ম্যাম। পাঠ 5 বের করো। হ্যাঁ। জি। গত ক্লাসের একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, প্রশ্নটা যে কে করেছিল, সিন্ধু ও মুলতান কোথায় কি মনে আছে? ম্যাম ওটা রৌনক করেছিল আর কি প্রশ্নটা। রৌনক, রৌনক কি আছে আমাদের সাথে? রৌনক, হ্যাঁ আছে। হ্যাঁ রৌনক, শুনতে পাচ্ছ আমাকে? রৌনক আমাকে শুনতে পাচ্ছ? রৌনক, আজমাইন, আজমাইন কি শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ হ্যাঁ, তুমি বলেছিলে না যে মুলতান, বাবা ওটা 5 পৃষ্ঠা বের করো, পৃষ্ঠা নাম্বার 5, 5 পৃষ্ঠা বের করো। দ্বিতীয় পত্রের 5 পৃষ্ঠা বের করো। জি। দেখো একটা মানচিত্র পাইছো? জি। মানচিত্রটা পাইছো? জি। হ্যাঁ, মানচিত্রে তুমি উপরের দিকে আসো, দেখো মুসলিম বিজয়ের প্রাক্কালে ওই জায়গায় ওইখানে দেখো ছোট্ট করে লেখা আছে মুলতান, জি ম্যাম। পাইছো? হ্যাঁ, হ্যাঁ তার পাশে আছে সিন্ধু। হ্যাঁ। আরো বিস্তারিত তোমাকে আমি বলবো, তুমি চলে আসো পাঠ 5-এ। পাঠ 5-এ পেজ নাম্বার 9। হ্যাঁ, 9 পৃষ্ঠায় আসো। আজকে আমরা এখান থেকে পড়বো সিন্ধু অভিযানের কারণ। হ্যাঁ, ওইখানে দেখো সিন্ধু নীতি, মিনহাজুল। জি ম্যাম। ঐতিহাসিক গ্রন্থ চাচনামা এর তথ্য অনুসারে 7ম শতাব্দীতে সিন্ধু ছিল ভারতের অন্যতম একটি শক্তিশালী ও ক্ষমতাধর রাজ্য। এটা আমরা সিন্ধু বললাম। সিন্ধু একটা রাজ্য এবং তারই একটা ছিল মুলতানও। এই রাজ্যটি সিন্ধু রাজ্যের একটা লাইন পরেই দেখো, একটা লাইন পরেই 9 পৃষ্ঠায় সিন্ধু রাজ্যের রাজধানী ছিল আলোর এবং দেবর ছিল এই রাজ্যের প্রধান বন্দর। রাজা রায় সহসীর পুত্র সহিসের সময় এই রাজ্যের সমৃদ্ধি সর্বোচ্চ শিখরে আরোহণ করে। তখন রাজ্যটি, আমরা কিন্তু সিন্ধু রাজ্যের কথা বলতেছি, তখন রাজ্যটি ব্রাহ্মণবাদ, সিস্তান, স্কান্দা ও মুলতান এই 4টি প্রদেশে বিভক্ত ছিল। আজমাইন যেটা গত ক্লাসে বলেছিলা যে মুলতানটা আসলে কি, তাহলে সেটার পরিচিতিটা পাইছো এখানে? এই জন্য বলছিলাম যে পৃষ্ঠাটার এ পৃষ্ঠা আর ও পৃষ্ঠাটা আমরা দেখবো, যখন আস্তে আস্তে পড়বো তখন আমরা এটা জেনে নিব। তাহলে এই হলো 4টা যে প্রদেশ ছিল তারই একটা প্রদেশ হলো মুলতান। মুলতান। এবার আসো আমরা পড়ি সিন্ধু বিজয়ের কারণ। দেখো কেন মুসলমানরা বা আরবরা সিন্ধু বা মুলতানে অভিযান করে, এর কারণগুলো কি? তাহলে প্রথমেই চলে আসি আমরা পরোক্ষ কারণ। এই পরোক্ষ কারণের আবার অনেকগুলো আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এভাবে ভাগ করা আছে। তাহলে আমরা প্রথম কারণটা দেখি। আরবদের সিন্ধু ও মুলতান বিজয় ছিল উমাইয়াদের সম্প্রসারণবাদ রাজ্য বিস্তার নীতির একটা অংশ। অর্থাৎ উমাইয়ারা ছিল যে তাদের ইচ্ছাই ছিল যে কি করে সাম্রাজ্যটা বিস্তার করা যায়, বাড়ানো যায়, এটাই তাদের একটা প্রধান অংশ ছিল। আর এই নীতির কারণেই, এই যে সাম্রাজ্য কিভাবে বিস্তৃতি করা যাবে, বাড়ানো যাবে, এই নীতির কারণেই উমাইয়ারা কি করেছিল, সিন্ধু এবং মুলতানটা আক্রমণ করেছিল। বস্তুত খলিফা আল ওয়ালিদ এবং তার পূর্বাঞ্চলীয় শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফ উভয়ই মনে প্রাণে সাম্রাজ্যবাদী ছিলেন। আর রাজ্য বিস্তারের স্বাভাবিক আকাঙ্ক্ষায়
তাদেরকে সিন্ধু আক্রমণে প্ররোচিত করে। অর্থাৎ মূল কথা হলো যে সাম্রাজ্য বাড়ানো, কি করে সাম্রাজ্যের বিস্তৃতিটা বাড়ানো যায়, এই কারণেই তারা সিন্ধু আক্রমণ করে। দ্বিতীয় কারণ, ধন সম্পদ ঐশ্বর্য বৈভবে সমৃদ্ধ ভারতবর্ষের সাথে অনেক আগে থেকেই আরবদের বাণিজ্যিক যোগাযোগ ছিল, যেটা আমরা আগে থেকেই পড়েছিলাম, প্রথম থেকে পড়ছি যে ভারতবর্ষের ধন সম্পদে পরিপূর্ণ ছিল। এই যে ধন সম্পদ সমৃদ্ধশালী একটা ভারতবর্ষ, এটা তারা আগে থেকে জানতো আরবরা, এবং তাদের সাথে একটা বাণিজ্যিক যোগাযোগ ছিল। ইসলামের আবির্ভাবের পরেও এই যোগাযোগ অব্যাহত থাকে। এই যে বাণিজ্যিক যোগাযোগ, সেটা বলছে যে ইসলামের আবির্ভাবের পরেও এই যোগাযোগটা তাদের সাথে অব্যাহত থাকে। ধন ঐশ্বর্য লাভ করার জন্যই মুসলিম খলিফারা এর আগেও ভারত অভিযান পরিচালনা করে। এই যে বলছে যে ভারতবর্ষ একটা ধন ঐশ্বর্যে পরিপূর্ণ, তাই বলছে যে এই ধন সম্পদ লাভ করার জন্য মুসলমান খলিফারা বেশ কিছু এর আগেও সিন্ধু মুলতান আক্রমণের আগেও ভারতে বেশ কিছু অভিযান পরিচালনা করেছিল। আর সেই কারণে এই যে অর্থনৈতিক সমৃদ্ধি, এই কারণেই ধন সম্পদের কারণেই তারা আক্রমণ করে। 3 নাম্বার আসি, উমাইয়াদের সম্প্রসারণবাদ নীতির ফলে মুসলিম সাম্রাজ্যের সীমানা বেলুচিস্তান ও মেকরান পর্যন্ত বিস্তৃত হয়। ভারতীয় রাজন্যবর্গের মুসলিম বিরোধী বৈরী মনোভাব, সামরিক উস্কানি মুসলিম সাম্রাজ্যের সীমান্ত নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল, তাই তারা সিন্ধুতে অভিযান চালায়। 4 নাম্বার, মুসলমানদের পারস্য অভিযানকালে সিন্ধু রাজা সৈন্য দিয়ে মুসলমানদের বিরুদ্ধে পারসিকদের সহযোগিতা করেছিল। সিন্ধু রাজের এই কাজের প্রতিশোধ নেওয়ার জন্যই মুসলমানরা সিন্ধু এবং মুলতান আক্রমণ করে। 5 নাম্বার, খলিফা ওয়ালিদের পূর্বাঞ্চলীয় শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফ অত্যন্ত কঠোর প্রকৃতির ছিলেন। এই যে আমরা হাজ্জাজ বিন ইউসুফের নাম পড়ছি, তাই বলছে যে সে তাই একটু খুব নিষ্ঠুর প্রকৃতি ছিল, কঠোর প্রকৃতি ছিল। তার কঠোর শাসনের প্রতিবাদে বিদ্রোহী হয়ে কিছু আরব সীমান্ত অতিক্রম করে সিন্ধু রাজা দাহিরের কাছে আশ্রয় নেয়। অর্থাৎ বলছে যে হাজ্জাজ বিন ইউসুফ সে একটু কঠিন প্রকৃতির লোক ছিল, একটু নিষ্ঠুর প্রকৃতির লোক ছিল, তাই তার শাসনে অতিষ্ঠ হয়ে কিছু আরব তারা সীমান্ত অতিক্রম করে সিন্ধু রাজা দাহিরের কাছে আশ্রয় নেয়। হাজ্জাজ তাদের ফেরত পাঠানোর দাবি জানালে দাহির তা প্রত্যাখ্যান করে। যখন হাজ্জাজ বিন ইউসুফ রাজা দাহিরের কাছে বললেন যে আমার যে সমস্ত লোক সীমান্ত অতিক্রম করে তোমার কাছে আশ্রয় নিয়েছে তাদেরকে ফেরত দাও, কিন্তু রাজা দাহির সে দাবিটা মেনে নেয়নি। এতে হাজ্জাজ দাহিরকে সমুচিত শাস্তি দানের লক্ষ্যে সিন্ধু এবং মুলতান আক্রমণ করে। অর্থাৎ বলছে যখন ফেরত দিল না, তখন তাদেরকে শাস্তি দেওয়ার জন্য হাজ্জাজ সিন্ধু এবং মুলতান আক্রমণ করে। 6 নাম্বার, সিন্ধু ও মুলতান অভিযানের পেছনে ধর্মীয় অনুপ্রেরণা বিশেষভাবে ক্রিয়াশীল ছিল বলে অনেক ধর্মীয় দিকটা অনেকটা কাজে লেগেছিল। কিন্তু সিন্ধু ও মুলতান অভিযানের প্রত্যক্ষ ও পরোক্ষ কারণগুলো বিশ্লেষণ করলে ধর্মীয় উদ্দেশ্য বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে হয়। বলছে যদিও কেউ কেউ মনে করছেন যে এই যে সিন্ধু মুলতান আক্রমণ করছে এর পেছনে ধর্মীয় কারণ ছিল, কিন্তু বলছে এবং মুলতানের যদি প্রত্যক্ষ এবং পরোক্ষ কারণগুলো বিশ্লেষণ করা হয় তাহলে দেখা যাবে এই ধর্মীয় কারণ তেমন একটা গুরুত্বপূর্ণ নয়। তবে প্রাথমিক যুগে আরবদের বিজিত অঞ্চলে ইসলাম প্রচার ও বিস্তারের প্রচেষ্টা বিবেচনা করে সিন্ধু বিজয়ের পেছনে ধর্মীয় উদ্দেশ্যকে উপেক্ষা করা যায় না। 7 নাম্বার কারণ, চাষনালের সংঘাতের ফলে রাজ্যটি হয়ে পড়ে। তার ভাইদের মধ্যে রাজ্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব দেখা দেয়। ভাইয়ে ভাইয়ে যখন দ্বন্দ্ব দেখা দেয় তখন এই জটিলতা বিপদস্তা দেখে এই সুযোগটা কাজে লাগায় উমাইয়ারা, আরবরা মুসলমানরা এই সুযোগটা কাজে লাগায় এবং এই সুযোগে যখন দেখলো যে রাজা দাহির এবং তার ভাইয়ের মধ্যে নিজেদের মধ্যে দ্বন্দ্ব, তখন এই সুযোগেই তারা কি করলো, সিন্ধু এবং মুলতান আক্রমণ করে। প্রতিবেশী কাশ্মীরের সাথে সংঘাতে সিন্ধু রাজনৈতিক সামরিক শক্তি আরো দুর্বল হয়ে পড়ে। এই প্রেক্ষাপটে সাফল্যের সম্ভাবনায়
আরব মুসলমানরা সিন্ধু এবং সিন্ধু মুলতান অভিযানে উৎসাহী হয়। অর্থাৎ বলছে যখন কাশ্মীরের সাথে আরবরা দ্বন্দ্ব দেখা দিচ্ছিল এবং তাদের সাথে যখন সংঘাতে লিপ্ত ছিল, তখন দেখা গেল আস্তে আস্তে রাজা দাহিরের শক্তিটা দুর্বল হয়ে পড়ে। আর এই সুযোগে মুসলমানরা বা আরবরা কি করলো, সিন্ধু এবং মুলতান আক্রমণ করে। এটা আমরা বললাম পরোক্ষ কারণ, ঠিক আছে? এইসব হলো পরোক্ষ কারণ। আর প্রত্যক্ষ, প্রত্যক্ষ মানে যেটা একটা সরাসরি একটা কারণ, যেটা আমরা চোখে দেখতে পাচ্ছি, সেই রকম একটা কারণ রয়েছে, একটাই কারণ রয়েছে, সেটাকে আমরা বলছি প্রত্যক্ষ কারণ। অনেক সময় আমাদের পরীক্ষায় আসে যে সিন্ধু বিজয়ের প্রত্যক্ষ কারণ লিখো, তখন এই যে 7টা আমি পড়লাম, এই 7টা পরোক্ষ কারণ লেখার কিন্তু কোনোই দরকার নাই, কারণ আমি বলেই দিয়েছি কি লিখতে হবে, প্রত্যক্ষ কারণ। তখন শুধুমাত্র আমরা এই একটা কারণে লিখবো, প্রত্যক্ষ কারণ। এটা কিন্তু আসে পরীক্ষায়, এই জন্য বললাম পাশে আমরা দাগায় রাখবো যে প্রত্যক্ষ কারণটা অনেক সময় আসে। ওপরের কারণগুলোর পরিপ্রেক্ষিতে সাম্রাজ্যবাদী শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফ সিন্ধু অভিযানের পরিকল্পনা গ্রহণ করেন। তখন একটি ঘটনা তাকে সিন্ধু রাজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সুযোগ এনে দেয়। আর এই ঘটনাটি হলো, যে কি ঘটনা, প্রত্যক্ষ কারণটা কি সেটাই বলছি। সিন্ধুর দেবল বন্দরে, যেটা আমরা আগে বললাম, সিন্ধুর একটা প্রধান বন্দর ছিল যার নাম হলো দেবল। এই দেবল বন্দরে জলদস্যুরা মুসলমানদের 8টি জাহাজ লুট করে। জানা যায় সিংহলের, যার বর্তমান নাম শ্রীলঙ্কা, রাজা 8টি উপঢৌকনপূর্ণ জাহাজ, অর্থাৎ উপঢৌকন মানে উপহার দিয়ে 8টা জাহাজ খলিফা ওয়ালিদ এবং হাজ্জাজের উদ্দেশ্যে প্রেরণ করেন। অর্থাৎ বলছে যে সিংহলের রাজা 8টা জাহাজ বিভিন্ন উপঢৌকন দিয়ে পূর্ণ করে ওয়ালিদ এবং হাজ্জাজ বিন ইউসুফের জন্য পাঠায়। কোন কোন ঐতিহাসিকের বিবরণ অনুযায়ী সিংহলের বাণিজ্যরত মৃত আরব বণিকদের পরিবার পরিজনও এই জাহাজে ছিল। যাত্রাপথে জাহাজগুলো সিন্ধুর দেবল বন্দরে উপস্থিত হলে সেগুলো জলদস্যুরা লুট করে। অর্থাৎ বলছে এই যে সিংহলের রাজা যে 8টা জাহাজ ভর্তি, উপঢৌকন ভর্তি করে ওয়ালিদ এবং হাজ্জাজের জন্য পাঠিয়েছিল, সেটা যখন সিন্ধুর দেবল বন্দরে এসে উপস্থিত হলো, তখন জলদস্যুরা এই 8টা জাহাজই কি করলো, লুট করে নিল। হাজ্জাজ রাজা দাহিরের কাছে এর প্রতিকার ও ক্ষতিপূরণ দাবি করলে দাহির সে দাবি প্রত্যাখ্যান করে। যখন দেখলো যে তাদের উদ্দেশ্যে যে 8টা জাহাজ পাঠিয়েছে ওয়ালিদ এবং হাজ্জাজের উদ্দেশ্যে, সেই জাহাজ 8টা যখন দেবল বন্দরে, যে দেবল বন্দরটা সিন্ধুর কাছে, তাই বলছে যে সিন্ধুর দেবল বন্দরে যখন জলদস্যুরা এই 8টা জাহাজ লুট করে নিল, তখন হাজ্জাজ বিন ইউসুফ কি করলো, সিন্ধুর রাজা দাহিরের কাছে এই ক্ষতিপূরণ দাবি করলো, কিন্তু দাহির সে দাবি প্রত্যাখ্যান করে। দাহিরের এই ঔদ্ধত্যপূর্ণ আচরণে ক্ষুব্ধ হয়ে হাজ্জাজ সিন্ধু এবং মুলতান অভিযানের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। এই একটাই মাত্র আমাদের প্রত্যক্ষ কারণ। এই পাশে আমরা একটু আন্ডারলাইন করবো, প্রত্যক্ষ কারণটা কিন্তু অনেক সময় আসে, ঠিক আছে? এবার চলে আসি আমরা, এটা আমরা কারণ পড়লাম, এবার চলে আসো আমরা ঘটনায় যাই যে কিভাবে সিন্ধু এবং মুলতান আক্রমণ হলো। পার্ট 6 আসি। খলিফা ওয়ালিদের অনুমতি নিয়ে হাজ্জাজ বিন ইউসুফ 710 খ্রিস্টাব্দে ওবাইদুল্লাহ ও বুদায়েল নামে 2 জন সেনাপতির নেতৃত্বে সিন্ধু রাজের বিরুদ্ধে পরপর 2টি অভিযান প্রেরণ করেন। বলছে 710 খ্রিস্টাব্দে ওবাইদুল্লাহ ও বুদায়েলের নেতৃত্বে 2টা অভিযান প্রেরণ করলো, কিন্তু 2টি অভিযানই ব্যর্থ হয়। কিন্তু 2বার ব্যর্থতায় হতোদ্যম না হয়ে হাজ্জাজ 711 খ্রিস্টাব্দে তার জামাতা অর্থাৎ জামাই 17 বছর বয়সী তরুণ সেনাপতি মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে সিন্ধু অভিযান প্রেরণ করেন। এটা কিন্তু আমরা একটু আন্ডারলাইন করে রাখবো, আন্ডারলাইন করে রাখি এখানে। অর্থাৎ বলছে যে 710 খ্রিস্টাব্দে পরপর 2টা অভিযান চালিয়েছিল, কিন্তু 2টা অভিযানই যখন ব্যর্থ হলো, তখন হাজ্জাজ বিন ইউসুফ কি করলো, তার জামাতা অর্থাৎ জামাই মাত্র 17 বছর বয়সী সেনাপতি, তরুণ সেনাপতি মোহাম্মদ বিন কাসিমকে দায়িত্ব দিল সিন্ধু অভিযানের। তিনি কি করলেন, 700 আমরা একটু তারপরে 4-5টা লাইন পরে চলে আসি। মুসলিম বাহিনী আল আকস বা বধু নামক একটি দুর্গ
ধ্বংস করার বিশেষ অস্ত্রের সাহায্যে মুসলিম বাহিনী বিনা বাধায় নিরুল, সিওয়ান এবং সিসাম জয় করে। আরব বাহিনীর ক্রমাগত বিজয়ে রাজা দাহির বিচলিত হয়ে পড়েন। তিনি 50,000 সৈন্যের একটি বাহিনী নিয়ে মুসলিম বাহিনীকে প্রতিরোধের উদ্দেশ্যে রাওয়ারে উপস্থিত হন। শেষের দিকে আছে দেখো, 712 খ্রিস্টাব্দের 20 জুন মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে মুসলিম বাহিনী। যাদের একটু শব্দ হচ্ছে না বাবা, ওরা আমরা সাউন্ড গুলো অফ করে রাখবো, যে আশেপাশে থেকে শব্দ আসতেছে। 712 খ্রিস্টাব্দের 20 জুন মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে মুসলিম বাহিনী ও দাহিরের বাহিনী চূড়ান্ত শক্তি পরীক্ষায় উপস্থিত হয়। যুদ্ধে রাজা দাহির পরাজিত ও নিহত হয়। মুসলিম বাহিনীর হাতে রাওয়ার দুর্গের পতন ঘটলে দাহিরের স্ত্রী রানীবাই প্রাসাদের অন্য রানীদের নিয়ে অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে জহর ব্রত পালন করে। রাজা দাহিরে অন্য এক স্ত্রী রানী লাদি এবং মেয়ে সূর্য দেবী ও পরিমল দেবী মোহাম্মদ বিন কাসিমের হাতে বন্দী হন। এইভাবে ব্রাহ্মণবাদ ও সিন্ধুর রাজধানী আলোর আরবদের অধিকারে আসে, অর্থাৎ সিন্ধুটা অধিকার করে নিল। আর বলছে যে এই সময় রাজা দাহিরে একটা স্ত্রী ছিল রানী লাদি, তার দুটা মেয়ে সূর্য দেবী এবং পরিমল দেবী, এরা মোহাম্মদ বিন কাসিমের হাতে বন্দী হন। এই দুটো নাম আমরা মনে রাখবো, এই দুটো দিয়ে আমাদের পরে আছে ঘটনা আছে পরে। সিন্ধুর রাজধানী আলোর দখলের পর সেনাপতি মোহাম্মদ বিন কাসিম সিন্ধুর শক্তির শেষ উৎস মুলতান নগরী অবরোধ করেন। আজমাইন যে মুলতানটা খুঁজছিলা, এখন আমরা আবার মুলতান পাইলাম, যে সিন্ধু অধিকারের পর এবার হাজ্জাজ বিন ইউসুফ কি করলো, মোহাম্মদ বিন কাসিম কি করলো, মুলতান নগরী অবরোধ করলো। তীব্র প্রতিরোধ মোকাবেলা করে 713 খ্রিস্টাব্দে মুসলিম বাহিনী মুলতান জয় করে। ভিডি মহাজন বলেন, মুলতান থেকে আরব বাহিনী এত বেশি স্বর্ণ করায়ত্ত করেছিল, করায়ত্ত মানে দখল করেছিল, যে একে অর্থাৎ মুলতানকে স্বর্ণ শহর বলে আখ্যায়িত করা হয়। এটা একটু আমরা আন্ডারলাইন করে রাখি, এগুলো আমাদের প্রশ্নে আসে, নৈবিত্তিক আসে। কোন নগরীকে স্বর্ণ নগরী বলা হচ্ছে? মুলতান, আন্ডারলাইন করে রাখো। অভিযান সম্পন্নের আগে মুলতান বিজয়ের পরে মোহাম্মদ বিন কাসিম কৌনজ জয়ের পরিকল্পনা করেন। সিন্ধু হয়ে গেল, মুলতান হয়ে গেল, এবার মোহাম্মদ বিন কাসিম কৌনজের দিকে যাত্রা করলেন। কিন্তু অভিযান সম্পন্নের আগে খলিফা সুলাইমান তাকে রাজধানী দামেস্কে প্রত্যাবর্তনের নির্দেশ দেন। অর্থাৎ বলছে যে তিনি যখন চিন্তা করলেন যে সিন্ধু হয়েছে, মুলতান হয়েছে, এবার আমি কৌনজের দিকে যাত্রা করব, ঠিক সে সময় বলছে যে খলিফা সুলাইমান তাকে দামেস্কে ডেকে পাঠান। তাই তার পক্ষে আর অভিযান পরিচালনা করা সম্ভব হয়নি। তারপরে তিনি যখন দামেস্কে ফিরে আসলেন, কৌনজ আর অধিকার করতে পারলেন না। এবার আমরা পড়ি, এই যে মোহাম্মদ বিন কাসিম সিন্ধু বিজয় করলেন, এটা কিন্তু আমাদের পরীক্ষা আসে যে তিনি কিভাবে মারা যান, সেটাই আমরা এখানে পাবো, যে তার মৃত্যু, যে এই যে তরুণ সেনাপতি মাত্র 17 বছর বয়সে তিনি সিন্ধু মুলতান অধিকার করেন, এই তরুণ সেনাপতি কিভাবে মারা যান আমরা সেটা একটু দেখবো। ঐতিহাসিক ঈশ্বরী প্রাসাদের ভাষায় তার পতন উত্থানের মতোই আকস্মিক, অর্থাৎ তিনি হঠাৎ করে যেমন উদয় হয়েছিলেন ঠিক সেভাবে হঠাৎ করেই তিনি মারা যান। চাচনামা গ্রন্থের বিবরণ মতে মোহাম্মদ বিন কাসিম বন্দী করে রাজা দাহিরের দুই মেয়ে সূর্য দেবী ও পরিমল দেবীকে দামেস্কে খলিফা সুলাইমানের কাছে প্রেরণ করেন। ওই যে আমরা আগে পড়লাম না যে খলিফা সুলাইমান সূর্য দেবী এবং পরিমল দেবীর নামটা বলতে বলেছিলাম, সেই নামটাই আমরা এখানে আসতেছি আবার। আমি এই জন্য বলছিলাম যে নাম দুটো মনে রাখবো। এই দুটো মেয়েকে কি করে বন্দী করে খলিফার কাছে পাঠিয়েছিলেন, সুলাইমানের কাছে। তারা খলিফার কাছে অভিযোগ করেন, তারা মানে ওই দুইটা মেয়ে পরিমল দেবী আর সূর্য দেবী, এরা খলিফা সুলাইমানের কাছে অভিযোগ করলেন যে দামেস্কে প্রেরণের আগে মোহাম্মদ বিন কাসিম তাদের শিরোধাহানি করেছে। এতে ক্ষুব্ধ হয়ে রাজা খলিফা মোহাম্মদ বিন কাসিমকে, যখন খলিফা সুলাইমানের কাছে তারা অভিযোগ করলো যে আমাদেরকে যখন দামেস্কে পাঠানো হয় তার আগেই মোহাম্মদ বিন কাসিম কি করেছিল, আমাদের শিরোধাহানি করেছিল। এই কথা শুনে সুলাইমান মোহাম্মদ বিন কাসিমকে লবণ মিশ্রিত গরুর চামড়ার থলেতে পুড়ে রাজধানীতে পাঠানোর নির্দেশ দেন। ঐতিহাসিক
গ্রন্থ তারিকি মাসুমির বর্ণনা মতে চামড়ার থলিতে আবদ্ধ থাকা অবস্থায় 3 দিন পরে তার মৃত্যু ঘটে। মৃতদেহ খলিফার দরবারে উপস্থাপন করা হলে অভিযোগকারী রাজকুমারীরা খলিফাকে বললেন যে যখন দেখলো যে 3 দিন যখন তার মৃতদেহটা নিয়ে আসলো, ঠিক সে সময় ওই যে 2 বোন খলিফাকে অভিযোগ করেছিল, তারা এখন খলিফাকে বলছে যে মোহাম্মদ বিন কাসিমের বিরুদ্ধে তাদের করা অভিযোগ মিথ্যা। অর্থাৎ বলছে যে আমরা যে কথাটা আপনাকে বলেছিলাম সেই কথাটা হলো মিথ্যা, কেবলমাত্র পিতৃ হত্যার প্রতিশোধ নেওয়ার জন্যই আমরা এই অভিযোগ করেছি। অর্থাৎ বলছে যে শুধুমাত্র রাজা দাহির অর্থাৎ তাদের যে বাবা, তাকে তাই যে সিন্ধু অভিযানের সময় নিহত হয়েছিল, বলছে যে সেই হত্যার প্রতিশোধ নেওয়ার জন্যই আমরা এই কাজটা করেছি। এতে খলিফা অনুতপ্ত হন এবং মিথ্যা অভিযোগের অপরাধে রাজকুমারীদের মৃত্যু না হওয়া পর্যন্ত ঘোড়ার লেজের সাথে বেঁধে টানার নির্দেশ দেন। প্রকৃতপক্ষে মোহাম্মদ বিন কাসিমের মৃত্যু সম্পর্কে উপরের ঘটনাটির কোনো ঐতিহাসিক ভিত্তি নেই। এখন আবার বলছে যে এই যে ঘটনাটা ঘটলো, অনেকে বলতেছে, কোনো কোনো ঐতিহাসিক বলছে যে না, এটা আসলে কোনো সত্যি ঘটনা না, এটা একটা গল্প মাত্র। ঐতিহাসিক বালাজুরির মতে ফতুহুল বুলদান এবং ইবনে খালদুন তার গ্রন্থে বলেছেন যে কাসিমের মৃত্যু সম্পর্কিত উপরের বর্ণিত কাহিনী মিথ্যা, অতিরঞ্জিত ও বিভ্রান্তিকর। বস্তুত হাজ্জাজ বিন ইউসুফের প্রতি খলিফা সুলাইমানের ব্যক্তিগত আক্রোশের কারণেই তার জামাতা মোহাম্মদ বিন কাসিমকে প্রাণ দিতে হয়েছিল। অনেকে বলছে যে না, আসলে এই যে গল্পটা বলেছিল 2 বোন, এটা আসলে মিথ্যা। আসল কারণ কি, যে খলিফা সুলাইমানের ব্যক্তিগত আক্রোশ ছিল হাজ্জাজ বিন ইউসুফের উপর। তাই হাজ্জাজ বিন ইউসুফের আক্রোশ থাকার কারণে তারই জামাতা যেহেতু মোহাম্মদ বিন কাসিম, তাই তাকে প্রাণ দিতে হয়েছিল। আবার ফতুহুল বুলদান গ্রন্থে উল্লেখ আছে যে খলিফার নির্দেশেই মোহাম্মদকে রাজধানী দামেস্কে এনে কারারুদ্ধ করে খলিফার আদেশেই তাকে নির্মম ভাবে হত্যা করা হয়। অর্থাৎ বলছে যে এই যে কথাগুলো বলছে, এটার 2 রকমের মতবাদ রয়েছে। একটা আমরা পড়লাম যে 2টা বোনের অভিযোগে তাকে থলেতে ভরে মারা হয়েছে, আবার অন্য জায়গায় আমরা পড়তেছি যে না, খলিফার যেহেতু ব্যক্তিগত আক্রোশ ছিল, সেই কারণে যেহেতু হাজ্জাজ বিন ইউসুফের সাথে একটা আক্রোশ ছিল, তাই কারণে তার জামাতাকে দামেস্কে ডেকে এনে খলিফার নির্দেশে মারা যায়। এটা কিন্তু আমাদের পরীক্ষায় আসে যে মোহাম্মদ বিন কাসিমের মৃত্যু কিভাবে ঘটে। তখন আমরা 2টো কারণই কিন্তু লিখবো, ওই 2 বোনের অভিযোগটাও লিখবো, আবার লাস্টে যেটা আসলো সেটাও আমরা লিখবো। এই 2টো কথাই আমরা লিখবো। এবার চলে আসি যে আরবদের সাফল্যের কারণ, কেন আরবরা সাফল্য অর্জন করলো, কি কারণে। এখানে দেখো পয়েন্টস পড়েই দেওয়া আছে। সিন্ধু ও মুলতানের রাজশক্তি দুর্বলতা, রাজা দাহিরের দুঃশাসনের প্রতিক্রিয়া, সিন্ধু ও মুলতানের ভৌগোলিক বিচ্ছিন্নতা, রাজা দাহিরের সামরিক দুর্বলতা, অদূরদর্শিতা, আরবদের সামরিক শ্রেষ্ঠত্ব, দেশ জয়ের নেশা ও ধর্মপ্রচার। এই যে পয়েন্টগুলো করে আছে, এই পয়েন্টগুলো থেকেই যদি আমরা 2টা একটা করে রাখি, আসলে এই প্রশ্নটা আমাদের আসলে হয় বলবে বিশ্লেষণ করো, বর্ণনা করো, অথবা বলে যে আরবদের সাফল্যের কারণটা লিখো। তখন আমরা কি করব, এই পয়েন্টস গুলো থেকে 2টা-3টা করে লাইন লিখবো, তাহলেই আমাদের বড় হয়ে যাবে। সবসময় আমরা মনে রাখবো, যেহেতু আমাকে 7টা প্রশ্ন লিখতে হবে সৃজনশীলে, তাই না? 7টা প্রশ্ন লিখতে হবে। আমি যদি অতিরঞ্জিত করে সুন্দর করে বড় বড় করে 5টা লিখি আর 2টো যদি লিখতে না পারি, তাহলে কি আমি ফুল নাম্বার পাবো? না। 2টো বাদ গেলে তার মানে কি 20 নাম্বার আমার কমই থাকবে। এইজন্য আমরা এমন করে লিখবো, আমরা 7টা প্রশ্নই লিখবো, সব উত্তরই থাকবে, এবং আমরা চেষ্টা করব টু দ্য পয়েন্টস লিখার, অতিরঞ্জিত করে কোনো কিছুই লিখবো না। তাতে কি হবে, আমার সময়টা শেষ হয়ে যাবে, আমি 7টা প্রশ্ন কভার করতে পারবো না। 1 নাম্বার থাকলে 1-এর মতোই লিখবো, 2 থাকলে 2-এর মতোই লিখবো, 3-কে 3-এর মতো করেই আমরা লিখবো, অতিরিক্ত লেখার দরকার নাই। এবার আসো ফলাফল। এই যে সিন্ধু এবং মুলতান বিজয় হলো, তার ফলাফল কি? ফলাফল গুলো অনেক সুন্দর করে দেওয়া আছে, দেখো। প্রথমে আছে রাজনৈতিক ফলাফল, তারপর আছে ধর্মীয় ফলাফল, অর্থনৈতিক ফলাফল, সামাজিক ফলাফল, সাংস্কৃতিক ফলাফল। এগুলোর মধ্যে আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হলো সাংস্কৃতিক ফলাফল এবং রাজনৈতিক ফলাফল। এগুলো আমাদের ছোট ছোট করে একটা একটা করে আসবে। আবার যদি একত্রে আসে যে বিশ্লেষণ করো, সিন্ধু বিজয়ের ফলাফল গুলো ব্যাখ্যা করো, বর্ণনা করো, তখন কি আমি এই 4 পৃষ্ঠা লিখতে পারবো? লেখা সম্ভব?
না না তাহলে কি করতে না। হবে? তখন আমাদের শর্টকাটে প্রত্যেকটা ফলাফল আমরা একটু করে পয়েন্টস করে লিখতে পারবো। আবার আমরা একত্রে করে সম্মিলিতভাবে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় প্রত্যেকটা থেকে আমরা চারটা পাঁচটা করে লাইন নিয়ে সুন্দর করে আমরা একটা ফলাফল বিশ্লেষণ করতে পারবো। ঠিক আছে? আমি কিন্তু উত্তরগুলো বলে দিচ্ছি যে কোন প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হবে। তার ফলাফলগুলো যখন আমাদের এইভাবে আসবে এইভাবেই লিখবো। আর যদি আমি বলেই দেওয়া থাকে যে সিন্ধু বিজয়ে সাংস্কৃতিক ফলাফল ব্যাখ্যা করো, বিশ্লেষণ করো, তখন কি ধর্মীয়, অর্থনৈতিক, রাজনৈতিক এগুলো লেখা দরকার আছে? আমি যদি বলেই দিই যে সাংস্কৃতিক ফলাফল লিখো, তাহলে শুধু আমরা তখন সাংস্কৃতিক ফলাফলটাই লিখবো। এখন বলো, এইটুকু যে আমরা পড়লাম এর মধ্যে আসলে কি সমস্যা আছে? মিনহাজুল, কোনো সমস্যা আছে? না ম্যাম। হ্যাঁ, বোঝা যাচ্ছে? জি আজমাইন, জি ম্যাডাম। হ্যাঁ, কোনো সমস্যা আছে বাবা? সমস্যা হ্যাঁ, নেই ম্যাডাম। তাহলে কিন্তু এটা কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা আমরা পাবোই। সিন্ধু বিজয় থেকে কোনো না কোনো আমাদের প্রশ্ন আসবেই। সিন্ধু বিজয়ের কারণ, সিন্ধু বিজয়ের ফলাফল, আরবদের সাফল্যের কারণ, এই তিনটা মিলে আমাদের একটা প্রশ্ন। এখন এখান থেকে ভাগ ভাগ করে আমাদের প্রশ্ন আসতে পারে, হয়তো বললো কারণ লিখো, শুধুই ফলাফল লিখো, এভাবে আসবে। ম্যাম, এরপরে বলো, কে বলবে? বলতেছি আমাদের কি সিলেবাস হয়েছে? সিলেবাস? সিলেবাস এই যে সিলেবাস অনুসারেই তো আমি পড়াচ্ছি বাবা। অন্তত পক্ষে কতটুকু 3টা করে আছে অধ্যায় তো এটা? আমাদের প্রথম পড়তেই হবে, তাই না? হ্যাঁ, জি তাই না? তাহলে আমরা সেভাবেই পড়াই, যেমন প্রথম অধ্যায়, প্রথম পত্রের আমরা প্রথম অধ্যায় পড়েছি, এবার দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় পড়বো। দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় শেষ হয়ে গেলে আবার আমি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় পড়বো। এভাবে আগে আমরা 3টা করে পড়ে নিই, প্রথমের 3টা, দ্বিতীয় 3টা। ঠিক আছে? সিলেবাস যাই থাকুক, প্রথম দ্বিতীয় তৃতীয়টা আগে পড়াই লাগবে। এর মধ্যে তো যদি স্বাভাবিক হয়ে যায় পরিস্থিতি, কলেজে যদি আমরা আসতে পারি, তারপরে তো আমরা বলেই দিব। প্রথম থেকে তুমি প্রথম দ্বিতীয় তৃতীয়, দ্বিতীয় অধ্যায়ের প্রথম দ্বিতীয় তৃতীয়, এটা পড়ে রাখবা। বুঝতে পারছো? জি জি ম্যাম। আজমাইন, বুঝতে পারছো বাবা? হ্যাঁ, আমি সিলেবাসটা বলেই দিলাম, 3টা করে অধ্যায় আগে আমরা পড়ে রাখি। এখন বলো, এরপরে আমি পড়াবো কিন্তু গজনী বংশ, আমাদের নতুন আরেকটা বংশ পড়াবো পরবর্তী ক্লাসে, গজনী বংশ। তোমরা বই তো আছে, একটু আগে আগে একটু পড়ে রাখবা, তাহলে হবে কি আমাকে একটু প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবা যে ম্যাডাম এটা কি, এটা কি। তুমি পড়ার সময় যেগুলো বুঝতেছো না সে তার নিচে একটু আন্ডারলাইন করে রাখবা, তাহলে আমাকে পরবর্তী ক্লাসে একটু আগে জিজ্ঞাসা করবা যে ম্যাডাম এটা কি হবে, এটা কি হবে। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, এরপরে এরপরে তোমাদের কি ক্লাস হবে? অর্থনীতি ক্লাস মনে হয়, তাই না? জি। অর্থনৈতিক ক্লাস হবে, তাহলে আমরা একটু আগে থেকে পড়ে নেব। আর আমরা যে অধ্যায়গুলো শেষ করতেছি এগুলো কি বোঝা যাচ্ছে বাবা? আমি যে পড়ালাম, জি প্রথম ম্যাম, অধ্যায়টা পড়ালাম, আচ্ছা, কোনো জি সমস্যা ম্যাম। থাকলে তোমরা সেটা পয়েন্ট আউট করে রাখবা, এবং পরবর্তী ক্লাসে তো আমাদের দেখাই হবে, সেই ক্লাসে তোমরা আমাকে জিজ্ঞাসা করবে যে ম্যাডাম এটা কি হলো, এটা একটু আরেকবার বলেন, তাহলে আমি আবার বলে দিব। ওকে? ওকে। তাহলে আজকে আজকে থাক, পরবর্তী ক্লাসের জন্য আমরা রেডি হই। পরবর্তী ওকে ম্যাম। অর্থনীতি ক্লাস হবে। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রনক, জি বলো। তোমার বাসা কোথায় ভাই? আমার বাসা চিত্রকূট।